নমস্কার, বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন পকোড়া। তো এই চিকেন পকোড়াটা আমাদের বাড়িতে প্রায়ই হয়, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকের আমি বাড়িতেই চিকেন পকোড়া বানাচ্ছি, তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর চিকেন পকোড়াটা ঠিক এই রকম বাঁধাকপি দিয়ে বানিয়ে খেলে খুবই সুন্দর লাগে। তো আপনারা আমার ভিডিওটা দেখে একবার বানিয়ে দেখুন, দেখবেন তাহলে কতটা ভালো লাগে। তাহলে চলুন আমি বানাতে শুরু করছি। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি চিকেন, হাড়বিহীন ব্রয়লার মাংস নিয়েছি এখানে। তো এই মাংসগুলোকে আমি এত বড় বড় রাখবো না, এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। তার জন্য একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি ছুরি। আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন। তো প্রথমেই আমি মাংসটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে ঠিক পিসগুলো কিভাবে করছি আপনারা দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবে। বেশি বড় করে পিস কাটলে এখানে সেদ্ধ হতে চাইবে না, তার জন্য একটু ঠিক এই রকম ছোট ছোট সাইজের করে পিসটা করছি, তাহলে ভেতর থেকে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতে দুর্দান্ত লাগবে। তো আমি সবগুলো চিকেন কাটার পরে আপনাদের সামনে ফিরে আসছি। তো এখানে আমি 200 গ্রামের মতো চিকেনটা নিয়েছি। তো সবগুলো চিকেন কাটা হয়ে গেছে। এরপর ম্যারিনেট করার জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তার আগে আমি এটাকে ধুয়ে নেব। আগে আমি ধুয়ে নিয়ে এসেছি, কাটার পরে আবারও একবার ধুয়ে নেব। এই চিকেন পকোড়াটা বানানোর জন্য মেন যে কাজটা সেটা হচ্ছে মাংস ম্যারিনেট করা। এই মাংস ম্যারিনেট করে তোমাকে কমপক্ষে 30 মিনিট রাখতে হবে। এর থেকে বেশি রাখলেই ভালো, কিন্তু 30 মিনিট অবশ্যই রাখতে হবে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচের মতো, তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচের মতো। আপনারা চিকেনটার মাপ বুঝেই মশলাগুলো দেবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ দিয়ে দিয়েছি, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ। এখানে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তারপর দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, সবশেষে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এরপর আমি ভিনিগার এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে লেবুর রসটা দিতে পারেন। ভিনিগার বা লেবুর রসটা দিলে কি হয়, এর যে মাংসের একটা আঁশেটে গন্ধ থাকে ওটা আর থাকে না। তো এরপর সব কিছু দিয়ে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিচ্ছি সয়া সস। তো সয়া সসটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো দেওয়ার পরে আমি ভালোভাবে হাত দিয়ে মাংসটাকে একটা একটা করে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। ঠিক এই রকমভাবে প্রত্যেকটা মাংসের গায়ে যেন মশলা সুন্দরভাবে মাখানো হয়, তাহলে মাংসটার টেস্ট আরও বেড়ে যাবে। আপনারা চাইলে এখানে আরও কিছু মশলা মেশাতে পারেন টেস্ট হওয়ার জন্য। দেখুন মাখানো হয়ে গেছে। এরপর ঢাকনা দিয়ে আমি সাইডে রেখে দেবো। এরপর আমি সবজির ধারে চলে যাচ্ছি। তারপরে আমি নিয়ে নিচ্ছি একটা এইরকমভাবে বড় পাত্র। তারপর এই রকম বাঁধাকপিগুলো ঠিক একটু বড় সাইজ করে আমি কেটে নিয়েছি। চচ্চড়ির মতো এত সরু সরু করে কাটতে যাবেন না, ঠিক একটু বড় বড় করে কেটে নেবেন। পেঁয়াজটাকে সেম এইরকমভাবে কেটে নিয়েছি। আমি একটা বাঁধাকপি নিয়েছি, তার জন্য আমি 4টে পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি মিট মশলা, তারপর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে অল্প অল্প ব্যবহার করেছি, যেহেতু মাংস ম্যারিনেট করা আছে তার জন্য আমি অল্প অল্প ব্যবহার করেছি। তারপর লবণ দিয়ে আমি হালকা হাতে মাখিয়ে নিচ্ছি। যেহেতু এখানে লবণ দেওয়া আছে, আপনারা বাঁধাকপিটা চেপে চেপে মাখতে যাবেন না, তাহলে অতিরিক্ত জল বেরিয়ে যাবে। এই রকম হালকা হাতে মাখিয়ে নিতে হবে। তো এখানে আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়োটা দেওয়ার পরেও আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে এখানে কালারটা খুবই সুন্দর আসবে। দেখুন সবগুলো মশলা একসঙ্গে মেশানো হয়ে গেছে।
তো এর মধ্যে আমি আরও একটা উপকরণ মেশাবো, তো সেটা আপনাদেরকে আমি শেষে দেখাবো। তার আগে আমি এখানে আদা বাটা 1 চামচ আর রসুন বাটা 1 চামচ দিয়ে আবারও বেশ ভালোভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নেব। তো দেখুন মেশানো হয়ে গেছে সবগুলোকে। এরপর দিয়ে দিচ্ছি 1 বাটির মতো ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো কর্নফ্লাওয়ার। ময়দা যতটা দেবে তার হাফ কর্নফ্লাওয়ার দেবে। আর হাফ বাটির মতো আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো এই 3টি উপকরণ দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। তো চিনিটা দেওয়ার কারণ হচ্ছে যত কিছু মশলা বলো সব কিছু দেওয়া হয়েছে, এই চিনিটা সুন্দর ব্যালেন্স করবে, তার জন্যই চিনিটা দেওয়া। তো দিয়ে আমি ঠিক এই রকমভাবে মেখে নিচ্ছি। সমস্ত কিছুটাকে আমি এরকম হালকা হাতে মাখিয়ে নিচ্ছি। তো এখানে আপনারা দেখবেন যে যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে হালকা জল ছিটিয়ে দিয়ে দেবেন, আর যদি বেশি নরম হয়ে যায় তাহলে অল্প ময়দা এখানে ব্যবহার করবেন। দেখুন মেশানো হয়ে গেছে। এরপর আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তো এই ডিমটা দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তার জন্য এই ডিমটা দেওয়া। তো ডিমটা দিয়ে আমি বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সমস্ত কিছুটাকে ঠিক এই রকমভাবে মাখিয়ে নিতে হবে, একেবারে পাতলাও নয় আর একেবারে মোটাও নয়। তো এরপর মাংস ম্যারিনেট করে রাখা ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি চামচের সাহায্যে। এরপর আমি সবজিটাকে হাতে নিয়ে নেব। এখানে দুটো হাতই ব্যবহার করতে হবে, তার জন্য আমি বাম হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে ঠিক বাম হাতে এই রকমভাবে ওপরে সবজিগুলো দিয়ে দিচ্ছি, আর সবজির ওপরে মাংসটাকে এরকমভাবে দিয়ে সব দিক থেকে এরকম চেপে চেপে একটা গোল শেপ দিয়ে নিতে হবে। দিয়ে এরকম হাত দিয়ে আস্তে আস্তে এরকম গোল করে নিতে পারেন, বা আপনারা হালকা হাতে নাচিয়ে নাচিয়ে গোল করে নিতে পারেন। তো এই রকমভাবে গোল করে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব। তো আবারও সেমভাবে এই রকমভাবে বানিয়ে নেব। তো এই রকমভাবে আমি বানিয়ে নিচ্ছি দেখুন। তো এখানে 4টে বানানো হয়ে গেছে। এরপর গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখানে ডুবো তেলে ভাজতে হবে, তার জন্য একটু বেশি পরিমাণেরই তেলটা দিতে হবে। প্রথমে আঁচটা বাড়িয়ে তেলটাকে খুবভাবেই গরম করে নিতে হবে, তারপরে আঁচটাকে কমিয়ে নিতে হবে। তো তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে থাকুন, তারপরে আপনাদের সামনে আবারও ফিরে আসছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এরপর আঁচটাকে হালকাভাবে রেখে আমি সবগুলোকেই দিয়ে দিচ্ছি এরকমভাবে। তো প্রথমে আমি অল্প পরিমাণে দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। তো তেলের মধ্যে এই গোল শেপগুলো ছাড়ার পরে সঙ্গে সঙ্গে আপনারা নাড়তে যাবেন না, কিছু সময়ের পরে নাড়বেন, তাহলে ভেঙে যাওয়ার কোনো সমস্যা থাকবে না। দেখুন কত সুন্দর জমে গেছে, একটুও ভেঙে যাচ্ছে না। আর এই বল শেপগুলো বানানোর পরে বেশিক্ষণ আপনারা রাখবেন না, তাহলে একদিকে চ্যাপ্টা হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে বানিয়ে তেলের মধ্যে দেওয়া। তো এই রকমভাবে আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি। তো এই পকোড়াটা একসঙ্গে ভাজলে ভালো লাগবে না, এর নিয়ম হচ্ছে প্রথমে একবার ভাজতে হবে, পরে আবারও একবার ভেজে নিতে হবে। তো প্রথম ভাজাটা প্রায় কমপ্লিট। এরপর আমি ছাঁচার সাহায্যে তুলে নিচ্ছি। তো এই রকমভাবে আমি ছাঁচার সাহায্যে সবগুলোকে তুলে নেব। তারপর একটু তেলটা ঝরানো অবধি আমি অপেক্ষা করব। তো দেখুন তেলটা ঝরে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তো এই রকমভাবে আমি সবগুলোকেই ভেজে নেব। তো সবগুলো ভাজার পরে দ্বিতীয়বার ভাজার পর আমি আবারও ফিরে আসব। তো দেখুন সবগুলো পকোড়াকে
একবার করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দ্বিতীয়বার ভেজে নেব। তার আগে আমি আবারও কড়াটা বসিয়ে দিলাম। তো সেই তেল শুদ্ধ কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই পকোড়াগুলো আবারও ছেড়ে দিচ্ছি। এইভাবে আঁচগুলো একেবারে কমে রাখতে হবে। তো কম আঁচ রেখে আস্তে আস্তে এরকমভাবে ভেজে নিতে হবে। তো একসঙ্গে আমি এখানে বেশি দিয়ে দিচ্ছি, আর এখানে বেশি দিলে কোনো অসুবিধা নেই। আঁচটাকে একদম কমে রাখতে হবে, এইটা খেয়াল রাখতে হবে। হালকা আঁচে এইরকমভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, না হলে ওপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। দ্বিতীয়বার ভাজার পর আবারও আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে যেতে পকোড়াগুলোকে তেল বাদ দিয়ে আমি এমনি এরকমভাবে দিয়ে দেবো। দিয়ে হালকাভাবে একটু গরম করে নেব, কেননা আমি অনেকক্ষণ আগে ভেজে রেখেছিলাম। কিন্তু পরিবেশন করার আগে ঠিক কড়া বসিয়ে এইরকমভাবে হালকাভাবে নাড়িয়ে নিতে হবে, তাহলে খেতে খুবই দারুণ লাগবে। দেখুন পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি, আর পকোড়াগুলো কত লোভনীয় লাগছে দেখুন। বাড়িতেই এইরকমভাবে বানিয়ে নেবেন, তাহলে আর বাজার থেকে কিনে খেতে হবে না। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক রেসিপি নিয়ে। নমস্কার, টাটা।